রানা প্লাজা ধসের ১৩ বছর পর ক্ষত শুকালেও মেলেনি ক্ষতিপূরণ। নিভৃতে কাটছে বিচারের বাণী, অপেক্ষায় ভুক্তভোগীরা। বাইরে মারছে শোনাবে পাশে যারা ছিল এরা পুরো একদম ১৫-২০ জনের মতো একটা মব সৃষ্টি করলো আমাদের উপর। এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে যেন বিশ্ববিদ্যালয় বহিষ্কার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অস্থিতিশীলতা চান না শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় ব্যবস্থার আশ্বাস প্রশাসনের, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। পুরনো স্বৈরতন্ত্র ফিরলে ফের রাজপথে নামবে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশ্রাম নয়, হুঁশিয়ারি জামাত আমিরের। দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক জীবন দিতেই থাকবো। বিলালের মতো বাঁচতে চাই না, শত বৎসর, হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। আসামি লন্ডনে, বাংলাদেশে জেল খেটেছেন ট্রাক চালক। স্টার নিউজের অনুসন্ধান। দুর্নীতি নেপথ্যে আইনজীবী, তদন্তে পাহাড়সম আর্থিক অনিয়মের অভিযোগ। তাকে বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি দিয়েছি, প্রক্টর থেকে অব্যাহতি দিয়েছি। যে লোক আসামি সে দিব্যি আগেও ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, এখনো লন্ডনেই আছে। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। টিকা না পাওয়ায় বেড়েছে প্রাণহানি, ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্যাকসিন কার্যক্রম বাড়ানোর সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য রাতেই পাকিস্তান যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজে মাইন স্থাপনাকারী ইরানেই বোট দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছে মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আমাদের, এবার বিস্তারিত খবর। রানা প্লাজা, একটি ধসে পড়া ভবন, হাজার মানুষের মৃত্যু। 2013 সালের এই ঘটনাটি পেরিয়েছে 13টি বছর, অথচ সশব্দে চাওয়া দাবিগুলো এখনও অধরা। ক্ষত থাকলেও মেলেনি ক্ষতিপূরণ, বিচারের বাণীও কাটছে নিভৃতেই। সেই গল্পগুলোই আজ নিঃশব্দে বলার চেষ্টা, যেন তা সশব্দে আছড়ে পড়ে রাষ্ট্রের বিবেকে। মিজানুর রহমানের ক্যামেরায় আমাদের সহকর্মী নীল মাহবুবের একটি রিপোর্ট। টাকা আছে ভাই।
সময়ের দীর্ঘ দৈর্ঘ্যে রক্তের দাগটা হয়তো মুছে গেছে, তবে বুকের ভেতর সেঁটে থাকা স্বজন হারানোর দগদগে ক্ষতটা এখনো যে রয়ে গেছে এমন কত কত প্রশ্নের ভিড়ে। যদিও ক্ষত দেখা যায় চোখের অশ্রুতে, তবে ক্ষতিপূরণটা এখনো জমা হয়নি বুক পকেটে। নীল মাহবুব, স্টার নিউজ, ঢাকা। নানা আনুষ্ঠানিকতায় সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিকে স্মরণ করেছেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং শ্রমিক সংগঠনগুলো। দিনটি ঘিরে সকাল থেকে রানা প্লাজার অস্থায়ী শহীদ মিনারে ভিড় করেন স্বজনরা, ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন আহত শ্রমিক, শিল্প পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। পরে তারা সমাবেশে যোগ দেন। এ সময় এককালীন ক্ষতিপূরণ, পূর্ণ পুনর্বাসন, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং আহতদের সুচিকিৎসা সহ বেশ কয়েকটি দাবি জানান বক্তারা। যতগুলো সরকার ছিল এখন বর্তমানে আছে, ওদের সদিচ্ছা ওদের ইচ্ছার একটু ত্রুটি আছে। এই 13 বছরেও এই ঘটনার যে বিচার প্রক্রিয়া সেটা সম্পন্ন হয় নাই, দোষীরা শাস্তি পায় নাই। আমরা আশা করি এই সময় যেন আমাদের আরো অপেক্ষা করতে না হয়, দোষীদের শাস্তির প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। ক্ষতিপূরণের বিষয়টি নতুন করে বিবেচনায় আনার জন্য আমরা সরকারকে আহ্বান করি। 13 বছর পার হলেও শেষ হয়নি সাভারের রানা প্লাজা ধসের বিচার কাজ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে গুরুত্ব দেয় এই মামলার অগ্রগতি বেড়েছে। রায় হতে পারে এবছরেই। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, রানা প্লাজা ধস ছিল নিছক দুর্ঘটনা। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে প্রাণ হারান 1136 শ্রমিক, আহত হন 2000-এর বেশি মানুষ। ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পরেও ওই দিন শ্রমিকদের কাজে আসতে বাধ্য করা হয়। প্রায় 2 বছরের তদন্ত শেষে 2015 সালে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ 41 জনকে আসামি করে চার্জশিট জমা দেয় সিআইডি। 2016 সালের জুন মাসে শুরু হয় বিচার। এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান 8 আসামি, যাতে আইনি বেড়াজালে 2022 সাল পর্যন্ত থমকে থাকে বিচার। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আসলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তাদের সদিচ্ছার যথেষ্ট অভাব ছিল। আর দেখেছি যে প্রসিকিউশনে যারা ছিলেন তাদের ভেতরে আসলে এই সাক্ষীদেরকে নিয়ে এসে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করার মানসিকতা আমরা খুব একটা পরিলক্ষিত করি নাই। 2024 সালের জানুয়ারিতে 6 মাসের মধ্যে মামলাটি শেষ করার নির্দেশনা দেন আপিল বিভাগ। তবে 594 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র 145 জন। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ ধাপে রয়েছে। যদি আনএক্সপেক্টেড কোনো ইভেন্টস না হয়, আমরা আশা করতে পারি ইনশাল্লাহ এই বছরের ভেতরে আমাদের সাক্ষ্য গ্রহণগুলো সম্পন্ন হবে এবং আমরা আশা করছি এই বছরের ভিতরে আমরা একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি। 41 আসামির মধ্যে জামিনে আছেন 27 জন, মারা গেছেন 3 জন, পলাতক রয়েছেন 10 আসামি। কারাগারে আছেন শুধু প্রধান আসামি সোহেল রানা। এখানে রানা একক মালিকানা না, ভবন ধসে পড়ে গেছে, এখানে অনেকই দুর্ঘটনা ঘটতে পারে। এটা একটা কৃষক দুর্ঘটনা, এখানে দুর্ঘটনার পিছনে রানার কোনো হাত নাই। আমি মনে করি দৈবভাবে ঘটছে, দৈবভাবে তো অনেক কিছুই ঘটে, সেই হিসাবে এটা দৈবভাবে ঘটছে। রানা নির্দোষ। রানা প্লাজা ধসের ঘটনায় 3টি ফৌজদারি মামলা ছাড়াও শ্রম আদালতে মামলা হয়েছিল আরও 11টি, যার একটিরও রায় হয়নি এখনো। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ছাত্রদল শিবির সংঘর্ষের পর এখন শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে জোরালো ভূমিকা নিতে হবে প্রশাসনকে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য। জামাতের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করছে ছাত্রদল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর রাতে ক্যাম্পাস জুড়ে ছিল থমথমে ভাব। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই পুরোপুরি শান্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সংঘর্ষ কিংবা উত্তেজনা নয়, তারা চান শিক্ষাোপযোগী পরিবেশ। প্রশাসনকে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান তাদের। আমরা আসলে এইরকম সংঘাত কোনো চাই না।
আমরা চাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক। আগে দেখা গিয়েছে আমরা যখন এসেছি ক্যাম্পাসে তখন দেখেছি ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ক্যাম্পাসে এই সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে। গতকালকের ঘটনায় হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিকও। বিষয়টি প্রশাসনকে অবগত করতে উপাচার্য কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এবং তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা তাদের পুরো দল নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। আমাকে নিচে ফেলায় ওরা আমাকে পাড়ায়, তারপরে হচ্ছে আপনার আমার চশমা ভেঙে ফেলে, প্যান্ট শার্ট দুইটাই ছিঁড়ে ফেলে। এটা আসলে সাংবাদিককে প্রতিপক্ষ করা এবং স্বাধীন যে গণমাধ্যম যে চর্চা এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতজন সাংবাদিকের উপর হামলা হবে একসাথে, একদম হচ্ছে একের পর এক, মানে সবাই মব করে হামলা করবে, এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই ঘটে নাই। এবং এটা তখন সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন, তারা আসলে সেই হামলাটা জড়িত ছিল। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। তদন্তে গঠন করা হয়েছে দুটি কমিটি। আমরা তার দাবিটা স্মারকলিপি দিয়েছে, আমরা এখন প্রশাসনে যারা আছে তারা আমি বসে সিদ্ধান্ত নেব। অবশ্যই দোষী সাব্যস্ত তারা অবশ্যই আমরা আইনি যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যেটা সেই সিদ্ধান্ত নেব। শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার জন্য এই হামলা, অভিযোগ জামায়াতের। অন্যদিকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী। এইখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। জুলাইয়ের সাথে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে সবাইকে আরও একটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না বিরোধী দল। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করে অরাজকতা সৃষ্টি করছে সরকার। ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের দৌরাত্ম্যের নেপথ্যে সরকারের দায় রয়েছে বলে অভিযোগ করেন 11 দলীয় জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। তীব্র রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। আমন্ত্রিত হন জামাত ইসলামী, এনসিপি সহ 11 দলের শীর্ষ নেতারাও। আমাদের বিরোধী দলীয় নেতা এ সময় হুঁশিয়ারি দিয়ে 11 দলীয় জোটের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবার আরেকটি 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করানো হয় আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণ করছে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান নৈরাজ্যের নেপথ্যে সরকারি মদদ। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাইয়ের সাথে বেইমানি করলে ছাড় দেয়া হবে না। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করব। জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অতীতের সব আন্দোলনই ধারণ করে জুলাই বিপ্লব, তাই জুলাইকে অস্বীকার করার সুযোগ নেই। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল দেশের মানুষ, সেই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করছেন 11 দলের নেতারা। সমাবেশে তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের স্বপ্নের বাংলাদেশ করা সম্ভব। সেই দাবি আদায়ের লক্ষ্যেই রাজপথে সরব থাকবেন তারা। প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে হলে পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দেন 11 দলের নেতারা। HN ইমরান, স্টার নিউজ, ঢাকা। পুরনো স্বৈরতন্ত্র ফিরে আসলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণ এনসিপির ছায়াতলেই ঐক্যবদ্ধ হবে এবং সামনের স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের জয় জয়কার হবে। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপিতে কয়েকজন নেতার যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এনসিপিতে আবারও নতুন জোয়ার। একই দিনে তারুণ্যের এ যাত্রায় যুক্ত হলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন ইকবাল ফ্লোরা, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপিতে যোগ দিয়ে নেতারা বলেন, তরুণদের হাত ধরেই মিলবে প্রকৃত গণতন্ত্র ও জনতার মুক্তির পথ। মানুষ সত্যের পক্ষে কথা বলবে, তার অধিকার ফিরে পাবে, ইনসাফের পক্ষে লড়ে যাবে, হাজি হত্যার বিচার চাবে। এটা তো এনসিপি রিলেটেড। আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না, তবে তারা যে পারছে এটা আমাদের তাদেরকে অভিনন্দন জানাবো নাকি আমরা আসলে নিজেরা লজ্জিত হবো আমরা বুঝে উঠতে পারছি না। আপোস করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন আসিফ মাহমুদ। গণতন্ত্রকে যারা বিনষ্ট করছে তাদের অতীত স্মরণ করার পরামর্শ দেন নাসির উদ্দিন পাটোয়ারি। বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো, অতীত স্মরণ করুন যেদিন আপনি রাজপথে গুলি খেয়েছিলেন, অতীত স্মরণ করুন যেদিন আপনি গুম হয়েছিলেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসের রাজত্ব ক্যাম্পাসগুলোতে কায়েম করেছিল, তার একটা চিত্র আমরা গতকালকে দেখতে পেয়েছি। এবং আবারও ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে। নতুন বা পুরনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবার ঐক্যবদ্ধ হবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। এ সময় সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হবার আহ্বান জানান নেতারা। আমাদেরকে সুসংগঠিত হতে হবে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। অতিরিক্ত দামে কেনা জ্বালানির প্রভাব জনগণের উপর পড়তে দেবে না সরকার, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অন্যদিকে অর্থমন্ত্রী দাবি করেছেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম তুলনামূলক কম বাড়ানো হয়েছে। আর আইনমন্ত্রী বলেছেন, বিগত সরকারের সব অধ্যাদেশ যাচাই করে সংসদে বিল আকারে আনা হবে। শুক্রবার ছুটির দিনে বিভিন্ন জেলায় তারা সফরে গিয়ে এসব কথা বলেন মন্ত্রীরা। আগামী ২ মে সিলেটে বাঁশিয়া নদী খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার সফরের আগে এই এলাকা পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, অতিরিক্ত দামে কেনা জ্বালানির প্রভাব জনগণের উপর পড়তে দেবে না সরকার। একই সঙ্গে বিদ্যুৎ সংকট মোকাবেলায় তেল গ্যাস মজুদের সক্ষমতা বাড়ানোর কথাও জানান তিনি। জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। তো ইনশাল্লাহ একটা সময় যখন এই স্টোরেজ ফ্যাসিলিটিগুলি তৈরি হয়ে যাবে, হঠাৎ কোনো বৈশ্বিক ঘটনার কারণেও এরকম আমরা এই মানে চাপের মধ্যে পড়ব না। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম বাড়ানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সকলে চায় একটি সহনশীল, সংবেদনশীল, মানবিক, স্থিতিশীল একটি দেশ সকলে মিলে করতে চায়। এটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। একটা দেশে যদি এই বৈশিষ্ট্য না থাকে, সংবেদনশীল, সহনশীল, স্থিতিশীল, মানবিক, এই চারটা বৈশিষ্ট্য যে দেশে থাকবে না, সে দেশ এগিয়ে যেতে পারে না। ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই, কিছু মানুষের অনৈতিক ব্যবসার কারণে বিদ্যমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, তাদের জন্য ক্ষতিকর হবে।
এদিকে যশোরে আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আইনমন্ত্রী বলেন, বিএনপির ধমনীতে জুলাই সনদ, বিগত সরকারের সবগুলো অধ্যাদেশ যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে। অর্থনৈতিকভাবে অলরেডি ঝুঁকির মধ্যে ছিল, তারপরে যুদ্ধ শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন তেলের দাম বাড়ার বিষয়ে, এরকম একটি নাজুক অর্থনৈতিক মধ্যেও আমরা এতদিন তেলের দাম বাড়াইনি। আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি, স্বপ্নের সাথে আছি। গুম ক্রসফায়ারের সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী। এদিকে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন কঠিন ও চ্যালেঞ্জিং হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন এটাও কিন্তু আরেকটা কঠিন চ্যালেঞ্জ হবে। এখানে কিন্তু কোনো দলীয় মার্কা নাই, তার কারণে কিন্তু আরো কঠিন হবে। চেয়ারম্যান পদে যারা নির্বাচন করতে চান তাদেরকে অবশ্যই জনবান্ধব হতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। এই জিনিসগুলোর দিকে নজর রেখেই যেন তিনি প্রার্থী হন। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। কিছুটা বিলম্ব হলেও সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধ সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই বিএনপি নেতা। বলেন, এই সরকার শ্রমজীবী মানুষের জন্য সবচেয়ে বেশি কাজ করতে চায়। ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশের প্রস্তুতির কথা তুলে ধরে জানান, সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সমাবেশটি যাতে বর্ণাঢ্য এবং সব দিক থেকে সাফল্যমণ্ডিত করা যায় তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রস্তুতি সভা। এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধটা একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। তো সেরকম পরিস্থিতির কারণে কিছু কাজ একটু বিলম্বিত হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে তার নির্বাচনী ইস্তাহারে সেটা পালন করবে। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের যে দীর্ঘ সারি ছিল, সেই সারি থেকে অবশেষে স্বস্তির আভাস মিলছে। ডিজিটাল নজরদারি আর সরবরাহ বৃদ্ধিতে সাপ্তাহিক ছুটির সকালে চিরচেনা ভোগান্তি অনেকটাই কম। তবে অ্যাপের কারিগরি জটিলতা, তেলের বাড়তি দাম আর এখনও কয়েক ঘন্টার ভোগান্তিতে গ্রাহকদের ক্ষোভ অবশ্য কাটেনি। গেল ১.৫ মাসের চরম হাহাকারের পর রাজধানীর পাম্পগুলোতে সাপ্তাহিক ছুটির সকালের চিত্র অনেকটাই ভিন্ন। আসাদগেট থেকে তেজগাঁও অধিকাংশ ফিলিং স্টেশনে যানবাহনের চেনা দীর্ঘ সারি আজ চোখে পড়ার মতো ছোট। সংকটের তীব্রতা কিছুটা কমলেও জ্বালানি পেতে কয়েক ঘন্টার অপেক্ষা আর বাড়তি দামের বোঝা এখনো কাঁধে বইছেন গ্রাহকরা। সন্ধ্যা 6:30 থেকে লাইনে দাঁড়াচ্ছিলাম, আপনার হচ্ছে 10:45টার দিকে ওরা তেল বন্ধ করে দেয়, মানে তেল পায় না। তো আজকে আবার আসলাম, আজকে একটু সকাল সকালে আসছি। আগে যখন ছিলাম তখন 7-8 ঘন্টা ছিলাম, আর এখন 3.5 ঘন্টা। দামটা একটু বাড়ছে, ঠিক আছে, এরপরও যদি মনে করেন আমরা কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তেলটা পাই তাও ভালো। তেলের জন্য অপেক্ষার এই সময়টুকু নিয়ে ক্ষোভের পাশাপাশি অনেক চালকের কণ্ঠে নিয়তি মেনে নেওয়ার হতাশামাখা সুর। এভাবেই 4-5 জন ভাইরা মিলে গল্প করছি, নাস্তা করছি, এই তো মজা। কষ্ট নেই, তেল তো নিতেই হবে, তেল ছাড়া তো গাড়ি চলবে না। এদিকে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারে ভুয়া মজুতদারদের দৌরাত্ম্য কমলেও কারিগরি ত্রুটি রয়ে গেছে ভোগান্তির বড় কারণ হয়ে। ধীর গতির সার্ভারে কিউআর কোড স্ক্যান করতে গিয়ে লাইনের গতি থমকে যাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। লিমিটেশন, অনেকে গিয়ে বাইকের তেল বিক্রি করতেছে, ওইটা বন্ধ হয়ে যাবে ফুয়েল পাসের কারণে। এটা অবশ্যই একটা পজিটিভ সাইড। আর তেলের সরবরাহ বেড়ে গেছে আগে থেকে। সকাল 6টার সময় উঠে লাইনে এসে দাঁড়াইছি, তাহলে মন্ত্রীদের কথা আর কাজে তো মিল নাই। মন্ত্রীরা মুখে বলে এক কথা, কিন্তু বাস্তবে ওরা মাঠে দেখে না। সরকারকে আরও অ্যাক্টিভ হতে হবে, যে পাম্পগুলোকে প্রতিটা পাম্পে ঘুরে ঘুরে মানে দেখতে হবে যে আসলে কিভাবে তেলগুলো দিচ্ছে ওনারা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সরবরাহ আগের চেয়ে বাড়লেও চাহিদা ও যোগানের ব্যবধান এখনও বিস্তর। যোগান পর্যাপ্ত রেখে ভোগান্তি শূন্যে নামিয়ে আনার দাবি সাধারণ গ্রাহকদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। পূর্ব নির্ধারিত ভাড়ায় চলছে রাজধানীর গণপরিবহন, এতে স্বস্তিতে যাত্রীরা। তবে অনেকে বলছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে নতুন হারে ভাড়ার প্রভাব পুরোটা বোঝা যাচ্ছে না। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নতুনভাবে সমন্বয়ের পর নির্ধারিত হারে বাড়তি ভাড়া নেবেন না তারা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সর্বনিম্ন ভাড়া 10 টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটার বাস ভাড়া 11 পয়সা বাড়ানো হয়েছে। সরকারের এই ঘোষণার পর রাজধানীর অধিকাংশ গণপরিবহন এখনও চলছে পূর্ব নির্ধারিত ভাড়ায়। যাত্রীরা বলছেন এখনও গুনতে হচ্ছে না বাড়তি ভাড়া, তবে সর্বত্রই একই চিত্র দেখা যায়নি। বাড়তি ভাড়ার আবদারে অনেক যাত্রী জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বনশ্রী থেকে শ্যামলী আসছি, আগে 40 টাকা ছিল, 40 টাকাই এখনো নিল। যে ডিস্টেন্সে যাতায়াত করে আমি আগের ভাড়াই দিচ্ছি। আগে 25 টাকা ছিল, এখন 30 টাকা নিচ্ছি, কিন্তু সরকার তো নির্ধারণ করছে 1 টাকা। নতুনভাবে সমন্বয় করার পর এখনও আসেনি মূল্য তালিকা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নতুনভাবে তালিকা না আসা পর্যন্ত পূর্বের ভাড়াই নিচ্ছেন তারা। তেলের লিটার বাড়ছে 15 টাকা, কিন্তু কিনতে দিতেছে 125 টাকা করে। যাত্রী ভাড়া বাড়তিও দিতেছে না। এখনো যাত্রী দিতেছেন, আমরা খুব লাঞ্ছিত হচ্ছে। যাত্রী মারামারি করছে আমাদের সাথে। আমরা কোনো কিলোমিটার না, আমরা যে ভাড়া আছে ওই আগের ভাড়াই নিচ্ছি। ভাড়া হন মহাজনেরা, মালিক সমিতির লোকেরা এখনো শিডিউলে বসে নেই। অনেক যাত্রী বলছেন সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে গণপরিবহনের বাড়তি ভাড়ার প্রভাব সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না। সরকারের ঘোষণা অনুযায়ী প্রতি কিলোমিটারে 11 পয়সা খরচ বেড়েছে। রাজধানীর এই বাড়তি ভাড়ার সমীকরণ সহজ নয়। এখনকার ভাড়ার চেয়ে 1 টাকা ভাড়া বেশি দিতে হলে অন্তত পাড়ি দিতে হবে 9 কিলোমিটার। নতুন এই ভাড়া কিভাবে সমন্বয় হয় রাজধানীর পরিবহনের সাথে, সেটি এখন দেখার বিষয়। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। ছুটির দিনে নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। শাকসবজি থেকে মাছ, প্রায় সব পণ্যের দাম লাগামহীন। এতে টান পড়েছে ক্রেতার পকেটে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকট ও তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে, আর সেই প্রভাব পড়েছে কাঁচা বাজারে। দেশে একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে বেড়েছে তেলের দাম। রাজধানীর বাজারে পড়েছে সেই প্রভাব। প্রায় সব পণ্য বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। প্রতিটি সবজির দাম 70 থেকে শুরু করে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। গত সপ্তাহে ডিমের দাম ছিল প্রতি ডজন 120 টাকা। এ সপ্তাহে 10 টাকা বেড়ে তা হয়েছে 130 টাকা। বাড়তি শসার দামও। খাইতে তো হবেই, এই জন্য তার বেশি দাম দিয়ে কেনা। এর তো কোনো বিকল্প নাই আমাদের, মোটামুটি জিম্মি আমরা। কারণ দিন দিন যেভাবে বাড়ছে, কোনো কন্ট্রোল নাই, গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নাই। মানুষজন যে এই এত কষ্ট করে কিভাবে চলবে সেটা সে নিজেই জানে। অস্থির মাছের বাজারও। বড় ছোট সব মাছই মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। পাবদা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 টাকা দরে। পাঙাশের দামও আকাশচুম্বী। কেজি প্রতি 300 থেকে 400 টাকা করে বিক্রি হচ্ছে। তেল পাওয়া যেতে, গাড়ি কম আসতেছে আমাদের, যার কারণে দামটা একটু বাড়তে হয়ে যাচ্ছে মাছের। সরবরাহ কিন্তু যথেষ্ট আছে, বাট আমার মনে হয় যে এক শ্রেণীর মানুষ এটা মানে এই ব্যবসাটাকে পুঁজি করে মানে তারা নিজেরা লাভবান হতে চায়। গত সপ্তাহে বাজারগুলোতে ভোজ্য তেলের সংকট থাকলেও এই সপ্তাহে পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিংয়ে বাড়ছে জনভোগান্তি। দিনরাত জুড়ে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা। এই সংকটের প্রভাব পড়েছে সবখানেই। বিদ্যুৎ বিভাগ বলছে বিদ্যুতের চাহিদা আর সরবরাহের তারতম্যে লোডশেডিং বাড়ছে। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। শহর থেকে গ্রাম সবখানেই দিনরাত জুড়ে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে দুর্ভোগ বেশি। প্রতিদিন গড়ে 14 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ না থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে সবাই। কারেন্ট থাকে না, গ্যাসও ঠিক মতন পাওয়া যাচ্ছে না, আর রান্না খাওয়ায় বিভিন্ন সমস্যাও আছে, পানি তুলতে পারতেছি না। আমাকে যদি কোনো একটা শিডিউল দিত যে আমরা সেই মাপে আমরা একটু চিন্তা ভাবনা করে আমাদের কার্যক্রম করতাম, কিন্তু এই যেভাবে করতেছে এভাবে তো আসলে ভাই চলা খুবই দুষ্কার। কারেন্টের জন্য আমরা কোনো কাজ বাজ করতেই পারি না। মনে করেন যে আমাকে বিশেষ কাজ হচ্ছে এসি, ফ্রিজ, এইসব সব সময় কারেন্ট লাগে। এই সংকটের প্রভাব পড়েছে কৃষিখাতেও। চলতি বড় মৌসুমে ব্যাহত হচ্ছে সেচ কাজ। শঙ্কা দেখা দিয়েছে উৎপাদন বিঘ্নিত হওয়ার। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে চলমান এসএসসি পরীক্ষায়। একই সাথে প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ বেড়েছে। আমি যেহেতু একজন শিক্ষার্থী, আমি প্রতিদিন যখন সন্ধ্যার সময় পড়তে বসতাম, তো এখন বসতে পারতেছি না, কারণ মাগুরাতে বিদ্যুৎ থাকে না। আমার নিজের বাসায়ও একজন স্টুডেন্ট আছে, পড়ালেখার খুব বিঘ্ন হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরাও। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম।
বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদা আর সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে, এতে বাড়ছে লোডশেডিং এর পরিমাণ। চৌপাটিকো মাগুরায় দুপুর 12টায় সর্বোচ্চ চাহিদা আছে 18 মেগাওয়াট, এর বিপরীতে আমরা সরবরাহ পাচ্ছি 12 মেগাওয়াট। মানে আমরা যতটুকু কম পাচ্ছি 6 মেগাওয়াট আমাদেরকে লোডশেডিং দিতে হচ্ছে। জ্বালানি সংকট বাড়লে আরও প্রকট হতে পারে বিদ্যুৎ বিভ্রাট, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। নামে মিল নেই চেহারায়ও, তবুও ঘটেছে চাঞ্চল্যকর আয়নাবাজি। এবার ঘটনাস্থল সিলেট কেন্দ্রীয় কারাগার। স্টার নিউজের অনুসন্ধানে দেখা যায়, প্রকৃত আসামি যখন লন্ডনে আয়েশি জীবন কাটাচ্ছেন, তখন তার নামে কারাগারে এক ট্রাক চালক। আর এই দুর্নীতির নেপথ্যে কারিগর এক আইনজীবী, যদিও এখন তিনি উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে পার পেতে ধর্ণা দিচ্ছেন আদালতের কাছে। বিচারকের চোখ ফাঁকি দিয়ে এমন প্রতারণার পাশাপাশি ইউজিসির তদন্তে উঠে এসেছে পাহাড়সম আর্থিক অনিয়ম। ইয়াহিয়া মারুফের বিশেষ রিপোর্ট। সিনেমার গল্পকেও হার মানায় এই বাস্তবতা। মামলার আসামি সিলেটের ওসমানীনগরের লন্ডন প্রবাসী রফিক মিয়া, অথচ তার নাম ধারণ করে টানা 20 দিন জেল খেটেছেন বিয়ানীবাজারের 58 বছর বয়সী ট্রাক চালক মোহাম্মদ আমিন উদ্দিন। অর্থের বিনিময়ে কিনা সেই প্রশ্ন ছাপিয়ে বড় হয়ে উঠেছে একজন আইনজীবীর হাত ধরে আদালতের ভেতরেই ঘটা এই দুর্ধর্ষ জালিয়াতি। আমার নাম রফিক, আসল নাম। আমি তো এই সময় আর মনে হয় কোনো মাহাতি নাই, আমার একটা হ্যান্ডকাপ লাগাইলেন, ওর আমার তো একটা মান সম্মান আছে। এখন তারা পাইলে আমি ফিটা যে করলাম মনে, আমি তো বিচার পাই আর আমার সুস্থ বিচারটা আমি চাই আর তারা। একসময় এই জালিয়াতির বিষয়টি অস্বীকার করলেও সবশেষ আদালতে দেয়া অভিযুক্ত আইনজীবী হুমায়ুন কবিরের লিখিত আবেদনেই উঠে আসে ঘটনার সত্যতা। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন প্রকৃত আসামির বদলে ভিন্ন ব্যক্তি জেল খেটেছেন। আজকে প্রায় 3 বছর পরে আইসা উনি বলতেছেন যে ওনার খোঁজখবর নিয়ে দেখছেন এটা ঠিক না, অথচ যে লোক আসামি সে দিব্যি আগেও ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, এখনও লন্ডনেই আছে, আর এই লন্ডন থেকে সব কলকবজা নাড়তেছে আর ওনারা নড়তেছে। আদালত আঙিনায় পরবর্তী পর্যায়ে যাতে এই ধরনের জালিয়াতি সংগঠন না হয়, এইভাবে আদালতের সাথে কেউ যেন দুষ্কর্ম করার দুঃসাহস না পায়, এজন্য আমরা বিশ্বাস করি বিজ্ঞ আদালত একটা জাস্টিফাইড সিদ্ধান্ত নেবেন। শুধু আদালতেই নয়, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ও হুমায়ুনের লালসা থেকে রেহাই পায়নি। শিক্ষক হয়েও আইন বিভাগের তহবিল থেকে হাতিয়েছেন লাখ লাখ টাকা। ইউজিসির তদন্তে মিলেছে প্রমাণ। কমিশন তাকে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অপসারণের নির্দেশ দিলেও এখনও স্বপদে বহাল হুমায়ুন কবির। ইউজিসির নির্দেশনা মোতাবেক আমরা তাকে বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি দিয়েছি, প্রক্টর থেকে অব্যাহতি দিয়েছি। ওনাকে যখনই কোনো বিষয়ে চিঠি দেওয়া হয়, উনি এগুলোর উত্তর না দিয়ে উনি সিম্পলি বলেন আমার বকে আছে, তো বকেটা দিয়ে দেন, আমি চলে যাব। এ বিষয়ে কথা বলতে চাইলে ক্যামেরায় কথা বলতে অস্বীকার করেন হুমায়ুন কবির, দেন বিচারাধীন বিষয়ের অজুহাত। আদেশের আগে কিছু বলতে চাচ্ছেন, কোর্টে পৌঁছে দেন, তো আপনার বক্তব্যটা তো কোর্ট দিবে না। এখন আমার কোনো বক্তব্য নাই। আয়নাবাজির এই প্রক্রিয়ায় সহযোগী হিসেবে নাম এসেছে মোহাম্মদ জাকারিয়া নামের এক ব্যক্তির, যার আইনজীবী সহকারীর কোনো বৈধ কাগজপত্র নেই। তার দাবি তিনি হুমায়ুন কবিরের নির্দেশ পালন করেছেন। আমি এটা ওদের কিছু জানি না, আমার তারে কইছেন যে বাবা পার্টি আর না তোমার দস্তখত দেও, বুঝুন নি? জি জামিনদার দুইটার দস্তখত দিয়া এখন দেখি যে আসামি জেল খাসিয়া গেছে বারো এইগুলো আসামি নাই বাদীপক্ষে পিটিশন দিই তার সাথে কাজ করলাম, তারে কইলা জামিনদারও তো হইছে। একজন পেশাদার আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হাতে বিচার ব্যবস্থার এমন অবমাননায় হতবাক খোদ আইনজীবীরাই। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ আইনজীবী সমিতির শীর্ষ নেতৃত্ব। তো আপনি জানিলেইছো, আমি আর জানতাম না। আপনারটা তো আমি তো জানছি, তো ঠিক আছে, দুদকের পিপির পর দিয়ে দিল, আমি ইন্টারভিউ দিতাম না। সিলেট নগরীর কাজীটুলায় একটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ের জন্য অধিগ্রহণ করা জমির কাগজপত্র জালিয়াতি করে 11,79,02,169 টাকা আত্মসাতের ঘটনায় 2019 সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আগামী 2 মাসের মধ্যে পাইলট প্রকল্পে অন্তত 1 লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে বিনামূল্যে পোশাক, পাটের তৈরি ব্যাগ ও জুতা দেওয়া হবে। আর 2 বছরের মধ্যে প্রাথমিকের সবাই এই সুবিধার আওতায় আসবে। বছরে অন্তত একবার ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা সরকারের। এই তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এতে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা।
এই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ায় অভিভাবক সহ সংশ্লিষ্টদের সবার অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূরের রিপোর্ট। কারো গায়ে ঝকঝকে স্কুল ইউনিফর্ম, আবার কেউ সেই সুযোগ থেকেই বঞ্চিত। কারো কাঁধে নতুন ব্যাগ, কারো হাতে শুধু বইয়ের গাদা, জুতোতেও রয়েছে বৈষম্য। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র যেন এমনই বৈপরীত্যে ভরা। এখনও প্রাথমিক স্তরে প্রতি ১০০ জনে ১৬ জনের বেশি শিক্ষার্থী ঝরে পড়ে নানা কারণে। এই বাস্তবতায় শিশুদের স্কুলমুখী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় ২টি করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হবে পোশাক, পাটের তৈরি ব্যাগ ও জুতো। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্পে অন্তত ১ লাখ শিশু পাবে এই সুবিধা। Within the next 2 years, সকল স্টুডেন্টসদের জন্য রেগুলারলি ইউনিফর্ম এন্ড স্কুল ব্যাগ এগুলো সব ব্যবস্থা করব। পরিকল্পনা যখন ফুল বাস্তবায়ন হবে তখন প্রত্যেক বছর প্রাইমারির প্রত্যেকটা বাচ্চা নতুন ইউনিফর্ম পাবে, তাহলে বছরে একবার করে অন্তত। এই উদ্যোগে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, মানসম্মত পোশাক, ব্যাগ ও জুতো শিক্ষার্থীদের নিয়মিত স্কুল যেতে আরও উৎসাহিত করবে, কমবে ঝরে পড়া। আমি শুনছি যে সরকার থেকে আমাদেরকে নতুন জামা কাপড় দেবে, ব্যাগ দেবে, এগুলো পেয়ে আমি খুশি হব, বন্ধুরাও খুশি হবে। আমার অনেক বন্ধু আছে, অনেকের গরিব, টাকা পয়সা নাই, জামা কিনতে পারে না। বাচ্চাদের চাহিদাগুলো তো পূরণ করতে হয়। এই যে আজকে একটা ড্রেস লাগবে, কালকে এই লাগতেছে, এটা লাগতেছে, ব্যাগ লাগতেছে, বা একটা বাচ্চা ভালোভাবে আসছে, আরেকটা বাচ্চা ওইরকম স্ট্যান্ডার্ড ভাবে আসতে পারে না। সরকারি কোনো অনুদান যদি আসে অর্ধেক রিলিফের মতো হয়ে যায়, নিম্নমানের হয়, এমন যাতে না হয়, যেন এটা যেন ভালো মানের হয় এবং কি স্কুলের স্টুডেন্টরা যেন উৎসাহিত বোধ করে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরাও। একই সঙ্গে তারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এই প্রকিউরমেন্টের মধ্য দিয়ে যাতে আবার নতুন করে দুর্নীতি একেবারে আমাদের ঘাড়ে চেপে না বসে, সেটা দেখাটা খুবই দরকার বলে মনে করছি। ভালো কাজ দুর্নীতির জন্য যাতে অন্যভাবে চিহ্নিত না হয়। উদ্যোগ সফল হলে বৈষম্য কমিয়ে প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ বাড়বে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সাথে থাকুন। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। বিগত 2 সরকার টিকা না দেয়ায় হাম সংক্রমণ বেড়েছে বলে আবারও অভিযোগ করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে মন্ত্রী কথা বলেন। এ সময় উপজেলায় সময় মতো টিকা দিতে ব্যর্থ হওয়ার কারণে জেলা সিভিল সার্জন ডাক্তার কামরুল জমাদ্দারকে প্রত্যাহার করা হয়। এছাড়া জলাতঙ্কের টিকা নিয়ে গণমাধ্যমে ভুল বক্তব্য দেওয়ার অভিযোগে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার আহমদ কবির সহ 3 জনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান মন্ত্রী। গত 6 বছরে 5.5 বছরে কোনো ক্যাম্পিং হয় নাই, কোনো টিকা কার্যক্রম মিজেলসের হয় নাই, যেই কারণে একবারে জিনিসটা একটা বিশাল গ্রুপের উপর, বাচ্চাদের উপর অ্যাটাক করেছে, সিভিয়ারিটি বেড়েছে। এটাই হলো কারণ। বিগত 2টা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা টিকা না দেওয়ার জন্য এই মিজেলসের এই প্রাদুর্ভাবটা ঘটেছে। আসন্ন ডেঙ্গু মৌসুমে শিশু, কিশোর ও অভিভাবকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড 2025 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই অনুরোধ জানান। পরে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক জানান, যাবতীয় জঞ্জাল ও রোগবালাই থেকে শহরকে মুক্ত রাখা সম্ভব, এজন্য সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে একটি বাসযোগ্য সুন্দর রাজধানী গড়ে তুলতে কাজ করতে হবে। এই ঢাকা শহর আমাদের, আমরা যদি চাই ঢাকা শহরকে ভালো রাখতে পারি, আমরা যদি না চাই তাহলে ঢাকা শহর ভালো হবে না। আমার বাড়িটা আমি পরিষ্কার রাখবো, আমার আঙ্গিনাটা আমি পরিষ্কার রাখবো, আমার বাড়ির সামনে রাস্তাটা আমি পরিষ্কার রাখবো, আমার বাড়ির ছাদটা আমি পরিষ্কার রাখবো, আমার বাড়ির যে ফ্রিজ আছে সেই ফ্রিজের নিচে যাতে পানি না জমে সেই ব্যবস্থাটা আমি করব। তাহলে কিন্তু মশার উৎপাদন কমে যাবে। আমরা জানি যে আজকে মশা যখন বাড়ে তখন সবাই আমরা সিটি কর্পোরেশনকে দোষ দেই,
এবং সিটি কর্পোরেশন অভিভাবক হিসাবে আমিও সেই দোষে দোষিত হই। হৃদয়ে পবিত্র ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধারণ করে টানা 7ম দিনের মতো অব্যাহত রয়েছে হজ যাত্রা। সাদা ইহরামে নিজেদের জড়িয়ে দুনিয়ার সব ব্যস্ততা, ক্লান্তি, হিসাব নিকাশ পেছনে ফেলে পবিত্র ভূমির দিকে এগিয়ে যাচ্ছেন হজযাত্রীরা। বছরের পর বছর ধরে লালন করা স্বপ্ন, ত্যাগ আর ভালোবাসার গল্প সঙ্গে নিয়েই তারা সাড়া দিচ্ছেন মহান আল্লাহর ডাকে। ফ্লাইট পরিচালনা, স্বাস্থ্যসেবা, ইমিগ্রেশন সহ প্রতিটি ধাপে সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি কর্তৃপক্ষের। টানা 7ম দিনের মতো অব্যাহত রয়েছে হজযাত্রা। শুক্রবার 7টি ফ্লাইটে প্রায় 2926 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। ফ্লাইট সংখ্যা কম হওয়ায় আশকোনা হজ ক্যাম্পে ছিল না তেমন হাজিদের ভিড়। পবিত্র সফরের প্রস্তুতিতে ব্যস্ত যাত্রীরা, সবার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। ডাক এসেছে মহান রবের দরবার থেকে। আল্লাহ আমাদেরকে আল্লাহ যেন আমাদের সহি সালামতে মক্কা শরীফে পৌঁছায় এবং ভালোভাবে হজ করে ফিরে আসতে পারি। রাব্বুল আলামিন যাইতে দিয়েছে, এই জন্য লক্ষ লক্ষ শুকরিয়া আল্লাহর প্রতি। আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন এবং হজকে সহজ করে দেন। আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে এত কম বয়সে যাওয়ার জন্য। বছরের পর বছর ধরে জমিয়ে রাখা স্বপ্ন, কষ্টার্জিত সঞ্চয় আর অগণিত ত্যাগের গল্প নিয়েই এই যাত্রা। অনেকেই বলছেন এই সফর শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। অনেকেরই জীবনে হজ যাওয়া ইচ্ছা থাকলেও হয় না, যেতে পারতেছি। এই জন্যই সৃষ্টিকর্তার প্রতি অনেক শুকরিয়া। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল স্বামী স্ত্রী একসঙ্গে হজে যাব, আল্লাহ যেন আমাদের হজটা কবুল করে। ফ্লাইট পরিচালনা, স্বাস্থ্যসেবা, ইমিগ্রেশন সহ প্রতিটি ধাপে সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে বলে দাবি হজ ক্যাম্পের পরিচালকের। ইমিগ্রেশনের সকল ব্যবস্থাপনা এখানে রয়েছে। এখানেই রোড টু মক্কা সার্ভিসের আওতায় লাগেজ ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স, এই 3টি এয়ারলাইন্সে তাদের চেকিং হয় এবং ইমিগ্রেশন বাংলাদেশ পর্বে ইমিগ্রেশন সম্পন্ন হয়। প্রতিদিনই হাজারো মানুষ উড়াল দিচ্ছেন পবিত্র নগরীর পথে। হজের এই আনুষ্ঠানিকতা চলবে আগামী 21 মে পর্যন্ত। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা আগামীকাল। এবারের ভর্তি পরীক্ষায় 4,53,148 শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত 138টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট 100 নম্বরে হবে ভর্তি পরীক্ষা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় বানানোর চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে জাতির অনেক আশা আকাঙ্ক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে দেশের 70% উচ্চশিক্ষা নির্ভর করে। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত দ্বিতীয় দফা শান্তি আলোচনা করতে আজ গভীর রাতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের একটি প্রতিনিধি দল, আর যার নেতৃত্ব দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও আরাকচির ফোনালাপের কয়েক ঘন্টা পরে সব তথ্য প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। তবে প্রতিনিধি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ডনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় এই বৈঠক হবে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। আর দর্শক, এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।